আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের রোগ এবং এর চিকিৎসা নিয়ে কথা বলে থাকি। এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো আমাদের মানবদেহের সবচেয়ে যে বড় অঙ্গ, যেটিকে আমরা ত্বক বা চামড়া বলে থাকি, এটা নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় দৈনন্দিন জীবনে চর্মরোগ ও তার প্রতিকার। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার তৌকিরুল ইসলাম। উনি একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। ডাক্তার তৌকির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুরুতে আলোচনা করতে চাই স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস রোগটা আসলে কি? স্ক্যাবিস মূলত একটি প্যারাসাইটিক ডিজিজ, আর সার্কোপটেস স্ক্যাবি হোমিনিস নামক একটি প্যারাসাইট দ্বারা এই রোগটি হয়ে থাকে। এই রোগে রোগীর বাচ্চা হতে বড় যে কোনো বয়সী মানুষই আক্রান্ত হতে পারে, তবে বিশেষ করে বাচ্চারা আক্রান্তের হার বেশি। বুঝতে পেরেছি। এই যে স্ক্যাবিস রোগী আসলে কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে ওনারা আসলে হাজির হন? স্ক্যাবিস রোগটা আসলে মূলত আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকি। ক্লিনিক্যালি ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় খুব প্রাধান্য দিই। প্রথমত হচ্ছে রোগীর ইচিংটা কখন হয়, চুলকানিটা কখন হয়, সেইটা রোগী হিস্ট্রি দিবে যে বিশেষ করে সন্ধ্যার পর রাতের বেলা রোগীর চুলকানি বেড়ে যায়। এবং দ্বিতীয়ত আমরা যেটা বের করার চেষ্টা করি যে ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ রোগীর পরিবারে আর কেউ আক্রান্ত আছে কিনা। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন হিস্ট্রি নেই তখন দেখি যে রোগীর পরিবারের এক বা একাধিক সদস্য আক্রান্ত থাকে। দ্যাট মিন্স এটা আমাদের কন্ট্যাক্ট থেকে হয়েছে, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থেকে এটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে স্প্রেড আউট হয়েছে। তাহলে এই যে ধরেন এই একটা স্ক্যাবিসি রোগী আপনাদের আসলো, তখন আপনারা চিকিৎসা পদ্ধতিটা কিভাবে দিয়ে থাকেন? চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে আপনার আমার পেশেন্টের এজ কীরকম এটার উপর ডিপেন্ড করবে। দ্যাট মিন্স আমার যদি পেশেন্ট বাচ্চা হয় তাহলে আমাদের ট্রিটমেন্টের ডোজ শিডিউল একরকম হবে। আর যদি আমার পেশেন্ট যদি অ্যাডাল্ট এজ গ্রুপ হয়, মানে বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসার ধরনটা ডিফারেন্ট হবে অ্যাপ্লিকেশনটা। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের চিকিৎসাটা দিয়ে থাকেন? বাচ্চাদের এবং বড়দের মেডিকেশনটা অলমোস্ট সেম। এখানে ডোজ শিডিউলে একটু পার্থক্য হয়। এখানে আমরা কিছু সিস্টেমিক ড্রাগ আছে আমরা দেই, মুখে খাওয়ার ওষুধ। যেহেতু পেশেন্টের চুলকানি আছে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান্টিপ্যারাসাইটিক, দ্যাট মিন্স অ্যান্টিস্ক্যাবিসাইডাল, স্ক্যাবিস জীবাণুটাকে মারার জন্য আমরা কিছু ক্রিম বা লোশন আমরা প্রেসক্রাইব করে থাকি রোগীদেরকে। একটা লোশনের কথা আসলে সবাই এখন দেয় কম বেশি, যে আপনার গলা থেকে আপনার পা আপনি সম্ভবত পারমেথ্রিনের কথা বলছেন। জি হ্যাঁ। পারমেথ্রিনটা স্ক্যাবিসের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ এবং এইটা সেফ ড্রাগ, যে কোনো অ্যাডাল্ট এজ এবং চাইল্ডহুড এজ গ্রুপে আপনি দিতে পারবেন। তবে 2 মাস বয়সী বাচ্চাদের বা 2 মাসের কম বাচ্চাদেরকে আপনি এটা দিতে পারবেন না। সেক্ষেত্রে ডিফারেন্ট একটা মেডিকেশনের ব্যাপার আসে। 2 মাস বা এর উপরে যে আমাদের বাচ্চা বা প্রাপ্তবয়স্ক যারাই আছে সবাই এইটা ব্যবহার করতে পারবে। এবং যদি আমি বলি বাচ্চাদের ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু এইটা বডির স্কিন সারফেসের সাথে জড়িত, সেই ক্ষেত্রে বাচ্চাদের যেহেতু স্কিন সারফেস ছোট, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে টিউব বা লোশনের হাফ যে কৌটা পাওয়া যায়, এটার অর্ধেকটা গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে রাতের বেলা ব্যবহার করবে এবং শরীরে এই ওষুধটা 10 থেকে 12 ঘন্টা থাকবে। তারপর সকালবেলা গোসল করে ফেলবে ভালোভাবে। এইভাবে সপ্তাহে রোগের সিভিয়ারিটি অনুযায়ী, তীব্রতা অনুযায়ী 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর্যন্ত আমরা সপ্তাহে একবার করে প্রেসক্রাইব করে থাকি। এবং সেই সাথে অ্যান্টিহিস্টামিন তো আছেই চুলকানি কমানোর জন্য আর কি। এই যে বাচ্চাদের ক্ষেত্রে কি 1 সপ্তাহ পর ব্যবহার করব, নাকি অনেক সময় আমি দেখেছি কিছু কিছু প্রেসক্রিপশনে বা কিছু কিছু ডাক্তার 3 দিন বা 4 দিন পর পর ব্যবহার করতে বলছে? এটা আসলে যৌক্তিকতা কতটুকু? যৌক্তিকতা এটা রোগের তীব্রতা অনুযায়ী। যদি দেখি আমরা যে রোগের সিভিয়ারিটি আছে সেক্ষেত্রে আমরা এটাকে ডিউরেশনটা 1 সপ্তাহ পর পর কমে আমরা 3 দিন বা 4 দিন পর পর ইউজ করতে কিছু কিছু ক্ষেত্রে বলে থাকি। কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে আমরা রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি।
আর বাচ্চাদের পরে বড়দের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ব্যবহার করবেন একটা ক্রিম পুরোটা ব্যবহার করতে হবে, বা একটা লোশনের কৌটা পুরোটা ব্যবহার করতে হবে। একজনের জন্য একটি ব্যবহার করতে হবে। আমরা পেশেন্টদেরকে দেখি যে দেখা গেছে যে ফ্যামিলি মেম্বার সবাইকে প্রেসক্রাইব করলে একটা কৌটা সবাই মিলে ব্যবহার করে। এতে ওষুধ মেডিসিনের যে কনসেন্ট্রেশনটা আমার স্কিন সারফেসের জন্য প্রয়োজন সেটা ইনসাফিসিয়েন্ট থাকে, যার কারণে দেখা গেছে যে আমরা এক্সপেক্টেড রেজাল্টটা পাই না। তো সেক্ষেত্রে আমরা রোগীদেরকে একটা কাউন্সিলিং করে বুঝিয়ে দিই যে একটি ক্রিমের টিউব পুরাটা অথবা একটি লোশনের কৌটা পুরাটা একজন ব্যবহার করবে, একজনের জন্য একটি ক্রিম একবার। আর বড়দের ক্ষেত্রে কি এটা ধরেন আমরা এক সপ্তাহ পর আরো 2 থেকে 3 সপ্তাহ এভাবে কি ক্রমান্বয়ে ব্যবহার করা আমরা যাবে? ইনিশিয়াল স্টেজে আমরা এক সপ্তাহ একটা গ্যাপে ব্যবহার করতে বলি, এভাবে 2 থেকে 3 সপ্তাহ। এই রোগটা ছোঁয়াচে, তাহলে ঘরের যদি একজনের হয় আসলে আমাদের কি কি ধরনের প্রিকশনটা আসলে আমাদের নিতে হবে? আমাদের প্রিকশন হিসেবে আমাদের সবার চিকিৎসা একসাথে নিতে হবে, এটা হচ্ছে প্রথমত। মেডিকেশনের পাশাপাশি আমাদের যেটা করতে হবে যে আমাদের সকল কাপড় চোপড়, ব্যবহার্য কাপড় চোপড় দৈনন্দিন প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুতে হবে, এবং সেই সাথে আমাদের বিছানা চাদর বালিশের কভার সব ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে প্রতিদিন ধোয়া কাপড় ব্যবহার করতে হবে। তাহলে আমরা জীবাণুটাকে রিকারেন্টলি অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারবো। টিনিয়া বা দাঁত এটা আসলে কি এবং এটা আসলে কয় ধরনের? টিনিয়া বা দাঁত এটা খুবই কমনলি আমরা পাই, আমাদের বিভিন্ন এজ গ্রুপে আমরা পাই। এটা মূলত একটি ফাঙ্গাল ডিজিজ, এটা ফাঙ্গাস দ্বারা হয়, যেটাকে বলে ডার্মাটোফাইট। এইটা বডির টপ টু বটম, অর্থাৎ আমি যদি বলি মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের সর্ব জায়গায় এটি হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তবে আমরা আমাদের আইডেন্টিফিকেশনের জন্য বা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিই। যেমন যদি আমার মাথায় তালুতে হয় তাহলে টিনিয়া ক্যাপিটিস বলি, যদি বডিতে বা ট্রাঙ্কে হয় টিনিয়া কর্পোরিস বলি, যদি কুচকিতে হয় বা শরীরের কোনো ভাঁজে হয় টিনিয়া ক্রুরিস বলি, হাতে হলে টিনিয়া ম্যানাম, পায়ে হলে টিনিয়া পেডিস। এভাবে আমরা বিভিন্নভাবে নামকরণ করি। আমরা কিভাবে বুঝবো যে আসলে একটা রোগী যে স্কিনের সমস্যাটা হয়েছে সেটি দাঁতই হয়েছে বা টিনিয়াই হয়েছে? দাঁত বোঝার জন্য ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করতে পারি, এবং আমরা আমাদের ল্যাব ডায়াগনোসিসও আছে। ক্লিনিক্যালি আমরা হচ্ছে দেখবো যে এটা একটা রিং টাইপের একটা শেপ আমাদেরকে দিবে। রিং টাইপের শেপের সেন্ট্রাল যে পোর্শনটা অর্থাৎ মাঝখানে অংশটা ক্লিয়ার থাকবে, সেখানে কোনো কিছু থাকবে না, সেই জায়গাটা ভালো থাকবে। আমাদের একটা রিং আকারে এটা আমাদেরকে খালি চোখে আমরা দেখব। এবং আমরা যদি ল্যাব ডায়াগনোসিসে যাই সেক্ষেত্রে আমরা স্কিন স্ক্র্যাপিং করতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা কিছু সেল কালেক্ট করে সেটা আমরা ল্যাবে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে এখানে কোনো ফাঙ্গাসের উপস্থিতি আছে কিনা। তো এটার ট্রিটমেন্ট আসলে কীরকম হতে পারে? এটা যেহেতু ফাঙ্গাল ডিজিজ সেক্ষেত্রে প্রথমতে আমাদের এখানে আসবে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আমরা বাজারে অনেক পাওয়া যায়, সেখান থেকে এটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে আপনার এজ গ্রুপ, আপনার আদার কোমরবিডিটিস আছে কি না এইসব কনসিডারেশনে রেখে আপনার অ্যান্টিফাঙ্গাল প্রেসক্রাইব করা হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামে বা মফস্বল শহরগুলোতে হয়ে গেল, মনে হচ্ছে এটা দাঁত বা টেনিয়া, ফার্মেসি কাছে গেল, ওনার ওষুধ দিয়ে দিল, যে ওষুধের মধ্যে আমরা ওষুধ সাধারণত দেখতে পাই স্টেরয়েড, স্টেরয়েড কি দাঁতে ব্যবহার করা যাবে কিনা? না, স্টেরয়েড দাঁতের জন্য কমপ্লিটলি কন্ট্রাইন্ডিকেটেড, অর্থাৎ পুরোপুরি নিষিদ্ধ। ক্ষেত্র বিশেষে একটি বা দুটি জায়গার ক্ষেত্রে আমরা এটি প্রেসক্রাইব করি, তাও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মতে। স্টেরয়েড ক্রিম আমরা যেটা আমাদের চেম্বার প্র্যাকটিসে পাই সবসময়, যে ম্যাক্সিমাম পেশেন্ট ফার্মেসি থেকে স্টেরয়েড ক্রিম ইউজ করার পরে দেখা যায় যে তাদের আক্রান্ত জায়গাটা বার্ন করে ফেলে, তারপরে তারা আমাদের কাছে আসে তাদের চিকিৎসার জন্য। তো এই ধরনের পেশেন্টগুলোকে চিকিৎসা করাটা একটু কঠিন, যেহেতু তাদের স্টেরয়েড ক্রিম ইউজ করার কারণে তাদের স্কিনের টেক্সচারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হয়। দেখা গেছে যে আমরা একটা ফ্রেশ কেসের ক্ষেত্রে আমরা সিঙ্গেল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে স্টেরয়েড ইউজড পেশেন্টের ক্ষেত্রে আমরা ডাবল অ্যান্টিফাঙ্গাল কখনো কখনো ব্যবহার করে থাকি, যদি এটা রেজিস্ট্যান্ট কেস হয়, যে সিঙ্গেল ড্রাগে আমরা
এটাকে ট্রিটমেন্ট করে এক্সপেক্টেড রেজাল্ট বের করতে পারছি না সেক্ষেত্রে। এবং আরেকটা যেটা বললেন যে ক্রিমের কথা, টপিক্যাল বেশ কিছু ক্রিম আমাদের বাজারে পাওয়া যায়, যেমন টার্বিনাফিন গ্রুপের ক্রিম আছে, লুলিকোনাজল ক্রিম গ্রুপের ক্রিম আছে, অ্যামোরলফিন আছে, এই ধরনের বেশ কিছু ক্রিম বাজারে পাওয়া যায় এবং এগুলোর আউটকাম আমরা ভালো পাই। আপনারা তো নিশ্চয়ই ওই ধরনের রোগী পান, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যারা ব্রণ নিয়ে আপনাদের কাছে যায়। তো আসলে এই যে ব্রণটা কেন হয় আসলে? ব্রণ বেশ কিছু কারণে হয়। ব্রণ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জ, মানে টিনেজারদের দেখবেন যে ব্রণটা বেশি হয়, এই এজ গ্রুপটাতে একটু হরমোনাল চেঞ্জ থাকে। দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা যেটা একটু আগে বললাম যে ম্যাল ট্রিটমেন্ট, স্টেরয়েড, অর্থাৎ আমাদের দেশে মেয়েদের মধ্যে একটি প্রবণতা দেখা যায় যে তারা ফর্সা হতে চায়, যার কারণে তারা বিভিন্ন ধরনের ফর্সাকারী ক্রিম ব্যবহার করে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্টেরয়েড কন্টেইনিং, এবং এই স্টেরয়েড ইনডিউসড অ্যাকনি বলা হয়ে থাকে এটাকে। এই ধরনের পেশেন্ট আমরা প্রচুর প্রায়, এবং কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও থাকে যার কারণে অ্যাকনিটা ফিমেলদের মধ্যে একটু বেশি দেখা যায়, পাশাপাশি আমরা মেলদের মধ্যেও পাই। তার মানে আপনি মানে আসলে কোন বয়সে বেশি হয় বা এই কোন বয়সে রোগীরা বেশি আপনারা পেয়ে থাকেন? অ্যাকনি অ্যাকচুয়ালি সব বয়সে হতে পারে, তবে মোস্ট প্রমিনেন্ট হচ্ছে টিনেজ 13 to 20 বা 25 এই এজ গ্রুপটাতে মোরলেস হয়ে থাকে। যে ব্রণ বা একনি নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, আপনাদের তো আসলে ওষুধের পাশাপাশি কিছু জীবন ব্যবস্থার কথাও বলে থাকেন। আমি শুরুতে আপনার কাছে জানতে চাই আপনাদের ট্রিটমেন্ট পদ্ধতি বা চিকিৎসা পদ্ধতিটা কি এই ক্ষেত্রে? আমাদের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমরা আগে যে আমরা চিকিৎসা পদ্ধতি ছিল সেখানে আমরা বেশ কিছু গ্রুপের অ্যান্টিবায়োটিকের ইউজ ছিল, এখনও আমরা ব্যবহার করি ক্ষেত্র বিশেষে। এছাড়াও আমরা এখন অ্যাকনি সিভিরিটি অনুযায়ী আমরা রেটিনয়েডস ব্যবহার করে থাকি, আইসোট্রেটিনয়েড বা এসিট্রেটিন গ্রুপের ড্রাগস আমরা ব্যবহার করে থাকি, এগুলোর আউটকাম ভালো। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যদি বলে থাকেন যে আমরা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটাকে বলে পালস থেরাপি, সেটা আমরা প্রেসক্রাইব করে থাকি। এছাড়াও আমরা ডক্সিসাইক্লিন ব্যবহার করে থাকি, এছাড়া টেট্রাসাইক্লিন আমরা পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকি। এই যে আপনি এজিথ্রোমাইসিন গ্রুপের কথা বলছিলেন, এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধগুলো সপ্তাহে কয়দিন এবং কত সময় পর্যন্ত আসলে আপনার ব্যবহার করব? এইটা এজিথ্রোমাইসিন আমি আপনাকে যেটা বললাম একটু আগে, যে পালস থেরাপি, দ্যাট মিন্স 3 days ইন আ উইক, সিঙ্গেল ডোজ। এভাবে করে আপনি 4 to 6 months আপনি ব্যবহার করবেন এটা। আর ডক্সিসাইক্লিনের ক্ষেত্রে? ডক্সিসাইক্লিনের ক্ষেত্রে হচ্ছে 100 mg যে পাওয়া যায় ক্যাপসুল, সেটা আপনি বিডি ডোজে 1 month to 2 months ইনিশিয়ালি স্টার্ট করবেন। তারপর পেশেন্টের সেভিরিটি অনুযায়ী এটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করবেন, এটা বিশেষজ্ঞ চিকিৎসকের উপরে নির্ভর করে। তো এগুলো থেকে পরিত্রাণের উপায়টা কি মানে একনি থেকে? একনি থেকে আসলে একনির পরিত্রাণের জন্য আপনাকে একটু ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে পেশেন্টরা একটু ধৈর্যশীল কম হয়, তারা খুব তাড়াতাড়ি ফিডব্যাক পেতে চায়। তো দেখা গেছে যে আমরা যেই পেশেন্টদেরকে কাউন্সিলিং করে বলি যে আপনি 4 to 6 মান্থের ট্রিটমেন্ট নিতে হবে, তারা এতদিন ধৈর্য ধরতে রাজি না। তারা দেখা গেছে 1 মাস 2 মাসের মধ্যে আসলে আউটকাম পেতে চায়। আসলে এটা সম্ভব না। সো প্রথমত হচ্ছে আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসক যেই ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করে দেবে, এটা আপনাকে ওই নির্ধারিত সময় পর্যন্ত ফলো করতে হবে ধৈর্য সহকারে, তাহলে আপনি অবশ্যই একটি আউটকাম পাবেন। এটার সাথে কি ধরেন লাইফস্টাইল বা ফুড হ্যাবিটের কোনো সম্পর্ক আছে কি না? অবশ্যই অবশ্যই। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর তৈলাক্ত খাবার খাই। তৈলাক্ত খাবার আমাদের বডিতে টক্সিক সাবস্টেন্সেস প্রডিউস করে, যেগুলা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে অ্যাকনির জন্য কাজ করে। সো আমাদের এই তৈলাক্ত খাবারগুলা অ্যাভয়েড করাটা জরুরি। সেই সাথে পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পানি খেতে হবে, এবং আপনি যখনই বাইরে থেকে আসবেন আপনাকে মুখ পরিষ্কার করতে হবে। দ্যাট মিনস আপনাকে হাইজিন মেনটেন করতে হবে। আরেকটি খুব কমন সমস্যা, যে সমস্যাটা নিয়ে রোগীরা আপনাদের কাছে যায়, সেটা হচ্ছে খুশকি। এই খুশকি জিনিসটা নিয়ে যদি আপনি একটু বলতেন বিস্তারিত। খুশকি আমরা আউটডোরে অনেক পেশেন্ট পাই, ইয়াং এজরা বিশেষ করে খুব বেশি আক্রান্ত হয় এই খুশকি।
আর আমরা আমাদের মেডিকেলের ভাষায় যেটাকে বলি সেবোরোক ডার্মাটাইটিস। এইটা বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে। কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, কিছু হরমোনাল ফ্যাক্টর থাকে। বিশেষ করে আমরা এইটা এক ধরনের ম্যালাসেজিয়া ইস্ট নামক এক ধরনের ফাঙ্গাস দ্বারা হয়ে থাকতে পারে, অথবা যদি এক্সেসিভ সিবাম প্রোডাকশন হয়, অর্থাৎ তৈলাক্ত তেল যেটাকে বলি আর কি, আমাদের স্কাল্পে প্রোডাকশন হয়ে থাকে, এর প্রোডাকশন যদি বেশি হয়ে থাকে, দ্যাট মিনস ওভার প্রোডাকশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা রোগীদেরকে চিকিৎসার জন্য কি কি ধরনের অ্যাডভাইস করে থাকেন? এই অ্যাডভাইসটা ডিপেন্ড করে তার সিভিয়ারিটির অনুযায়ী। আমাদের কিছু স্কাল্প লোশন পাওয়া যায় বাজারে, সেগুলো আমরা সিভিয়ারিটি অনুযায়ী ব্যবহার করতে বলি। সেই সাথে কিছু শ্যাম্পু পাওয়া যায় অ্যান্টিফাঙ্গাল, যেহেতু এটা ইস্ট দ্বারা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু আমরা সাজেস্ট করে থাকি, এবং সেই সাথে ইচিংয়ের জন্য আমরা অ্যান্টিহিস্টামিন প্রেসক্রাইব করে থাকি। ধরেন যাদের খুশকি হয়ে গেল, খুশকি ট্রিটমেন্টটা নিয়ে উনি এটা থেকে পুরোপুরি পরিত্রাণ পেল, এরপর কি ওনার কোনো ধরনের প্রিকশন বা কোনো ধরনের ব্যবস্থা নিতে হবে যাতে ওনার পরবর্তীতে এই জিনিসটা না হয়? কোনো কিছুকে মেনে চলা উচিত? অবশ্যই ওনাকে প্রথমত হাইজিন মেনটেন করতে হবে, ঠিক আছে। ওনার চুলের যত্ন নিতে হবে, স্কাল্পের যত্ন নিতে হবে, এবং খুব বেশি ঘর্মাক্ত জায়গায় যাওয়া যাবে না, কারণ আমরা এটা ঘাম থেকে এটা ট্রিগার্ড হতে পারে। খুব একটি কমন সমস্যা নিয়ে বিশেষ করে আমাদের মেয়েরা বা মা বোনেরা আপনাদের কাছে যায়, সেটা হচ্ছে মুখের দাগ বা মেস্তা নিয়ে। এই মেস্তাটা আসলে কেন হয়? মেস্তা হওয়ার বেশ কিছু কারণ আছে। মেস্তা হওয়ার প্রথম কারণ যদি বলি আমরা, ফটোসেন্সিটিভিটি, অর্থাৎ আমাদের ফেস, আমাদের স্কিনটা তো হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোজড পার্ট, এর মধ্যে ফেসটা হচ্ছে আরও বেশি এক্সপোজড পার্ট, যার কারণে এই ফটোসেন্সিটিভ বা সানলাইট থেকে আমাদের এই মেস্তাটা হওয়ার চান্স বেশি হয়। এর সাথে সাথে আমাদের কিছু হরমোনাল ইস্যুস থাকে, বিশেষ করে প্রেগনেন্সির সময় আমাদের কিছু হরমোনাল চেঞ্জের কারণে আমাদের এই মেস্তাটা বেড়ে যায়। তো এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? পরিত্রাণের জন্য আমাদের বাজারে কিছু প্রচলিত ওষুধ পাওয়া যায়, 3টা ড্রাগের কম্বিনেশনে এই ওষুধটা পাওয়া যায়। আমাদের লোকাল অনেক ওষুধ কোম্পানি ভালো ওষুধ তৈরি করে, ওটা যদি আমরা রেগুলার ব্যবহার করি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে, তাহলে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। সেই সাথে আমাদেরকে, যেহেতু এটা ফটোসেন্সিটিভ স্কিনগুলোতে বেশি হয়, সেক্ষেত্রে আমরা সানস্ক্রিন প্রেসক্রাইব করি, যাতে আপনার সানলাইট থেকে স্কিন ড্যামেজটা কন্ট্রোল করতে পারে, প্রিভেন্ট করতে পারি। বুঝতে পেরেছি। আমরা তো আসলে স্কিনের সমস্যা বলতে সবসময় একটা টার্ম সবার আগে মাথায় চলে আসে, সেটা হচ্ছে এক্সিমা। এক্সিমা জিনিসটা আসলে কি? এক্সিমাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি ডার্মাটাইটিসও বলতে পারি। এক্সিমাটা বিভিন্ন টাইপের হতে পারে এবং বিভিন্ন কারণে হতে পারে। এটা শরীরের ভিতরে ইমিউন সিস্টেমের কারণে হতে পারে, অথবা শরীরের বাইরের অনেক কিছুর কন্ট্যাক্টে আসলে হতে পারে। তো এই এক্সিমা কে আপনি যদি এক লাইনে বলতে পারে, এটা একটি ক্রনিক ডিজিজ, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে আপনার ইচিং হওয়ার কারণে এই একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয়। সেই কন্ডিশনটাকে আমরা এক কথায় এক্সিমা বলি। বুঝতে পেরেছি। তো এক্সিমার চিকিৎসাটা আপনারা কিভাবে দিয়ে থাকেন? এক্সিমার চিকিৎসাটা হচ্ছে, অ্যাকচুয়ালি এক্সিমাটা কোথায় আছে, কি কারণে হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা প্রেসক্রাইব করে থাকি। এক্সিমাতে সবচেয়ে ভালো যেটা আমরা কাজ করি, সেটা হচ্ছে স্টেরয়েড কন্টেনিং ক্রিমগুলো। আমরা ফিডব্যাক ভালো পাই এখানগুলোতে। এটা সিভিয়ারিটি অনুযায়ী আমরা স্টেরয়েডের ভেরি পটেন্ট, লো পটেন্ট ক্যাটাগরিক্যালি আমরা ইউজ করে থাকি। আরেকটি জিনিস এখন আমরা প্রায় সময় অনেককে বলতে শুনি যে করোনার পরবর্তীতে যে করোনার টিকা দেওয়া হয়েছে, ওটার পর থেকে চর্মরোগের বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে গেছে। এটা আসলে কতটুকু সত্য? এখন পর্যন্ত একটা মিথই বলা চলে। মিথ বলার কারণ হচ্ছে, কোনো ইন্টারন্যাশনাল স্টাডি এখন পর্যন্ত আমরা পাইনি, বা আমাদের ন্যাশনাল স্টাডি, ইন্টারন্যাশনাল স্টাডিতে এখন পর্যন্ত কোথাও পাইনি যে করোনার ভ্যাকসিনের কারণে কোনো ধরনের আমাদের চর্মরোগ ট্রিগার্ড হয়েছে। স্টিল নাও আমরা এখন পর্যন্ত কোনো স্টাডি নেই।
তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা এখন পর্যন্ত একটা মিথ। ধন্যবাদ ডাক্তার তৌকির। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আসলে আপনাকে এবং আমাকে বিদায় নিতেই হবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আপনি দর্শকদের থেকে বিদায় নিন। চামড়াকে ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই সকল ধরনের চামড়ার সমস্যার জন্য চর্ম বিশেষজ্ঞের মুখোমুখি হতে হবে বা তাদের থেকে পরামর্শ নিতে হবে, এবং সেই পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নিলে অবশ্যই আপনিও ভালো থাকবেন, আপনার চামড়াও ভালো থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডাক্তার তৌকির, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই সুপরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আশা করি এই পর্বের মাধ্যমে আমরা অনেকটুকুই সচেতন হতে পারবো, এবং আমাদের যিনি বিশেষজ্ঞ ডাক্তার তৌকির আজকে বলছিলেন যে আসলে এটা নিয়ে কোনো ধরনের চর্মরোগ হলে আমাদের আসলে নিকটবর্তী রেজিস্টার্ড ডাক্তার অথবা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। আমরা যে হঠাৎ অনেক সময় গিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে থাকি ডাক্তারের পরামর্শ ছাড়া, এটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বুমেরাং হয়ে দেখা দিতে পারে। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।